বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। অনেক রাতে আমি লাইভে এলাম। আমাদের এখানেই এখন প্রায় 9:30 বাজে সুইডেনে, এই বেলজিয়ামে। আমি এখন বেলজিয়ামে আছি, সুইডেন নয়। তো এখানে 9:30 বাজে, ইন্ডিয়াতে বাংলাদেশে আমাদের প্রায় 3.5-4 ঘন্টা পিছিয়ে। তার মানে আমি বুঝে নিতে পারি সেখানে রাত্রি 12টা, 12:30, 1টা প্রায় বাজে। তো অনেকেই শুয়ে পড়েছেন রবিবারের রাত, কালকে সকালবেলাতে সবার কাজকর্ম থাকবে, স্কুলে কলেজে বা অফিসে যেতে হবে। আমার নিজেরও কালকে সকালে হসপিটালে ডিউটি রয়েছে এখানে। তো আমি পরশুদিন একটা ভিডিও করেছিলাম সার্কামসিশন নিয়ে, যে সার্কামসিশন কোন বয়সে করা উচিত বা কোন বয়সে সার্কামসিশন করতে হয়, বা আমার কাছে যে সার্কামসিশন করতে আসেন তারা কোন বয়সে আসেন। এখন যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো, সেদিনে বলেছিলাম যে আমি বলবো যে সার্কামসিশনের বিভিন্ন টেকনিক যেগুলো রয়েছে, হ্যাঁ, জেরেসার সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন, তারপরে লেজার সার্কামসিশন, কনভেনশনাল ছুরি কাঁচি দিয়ে সার্কামসিশন করা হয়। এই টেকনিকগুলোর একটা কম্পারেটিভ আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন টেকনিকটা সুবিধে কী, কোন টেকনিকটার অসুবিধে কী, বা কোন টেকনিক অনেক সময় আমরা খুব কমনলি বলি বেস্ট টেকনিক কোনটা, বা আদৌ বেস্ট টেকনিক বলে কিছু হয় কি না। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হবে। তিনজন ভাই দেখছি এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা পারলে দেখুন। আর ভিডিওটা তো আপলোড করা থাকবে পরবর্তীকালেও, আশা করি আপনারা ভালো লাগবে। ভিডিওটা বেশ ইনফরমেটিভ হবে এবং এই ভিডিওটা একটু লেন্দি ভিডিও হবে। তো সার্কামসিশন যেটা হয়, আমি বলেছি ছেলেদের পেনিসের চামড়াটা যেটা সামনের দিকে থেকে পেছনে আনা যায় না, বিশেষ করে ইরেকশন হলে যদি না আনা যায় তাহলে সেটাকে ফাইমোসিসের সমস্যা বলে। এবং এই ফাইমোসিসের সমস্যার ডেফিনিটিভ সলিউশন বা পার্মানেন্ট সলিউশন হচ্ছে সার্কামসিশন করা। এই সার্কামসিশন করার অনেকগুলো টেকনিক রয়েছে। যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে আমাদের টেকনোলজি উন্নত হচ্ছে। আমরা আমরা আগেকার দিনে যেমন দেখুন মোবাইল ছিল না, এখন মোবাইল এসছে। আগেকার আজ থেকে 100 বছর, 150 বছর আগে তখন জাহাজে করে যাতায়াত করতো, এখন উড়োপ্লেনে করে যাতায়াত করতে পারছি আমরা। সুপারসনিক শব্দের থেকেও বেশি গতিতে যায় এরকম হচ্ছে প্লেনও কিন্তু আবিষ্কার হয়েছে। তেমনি টেকনোলজিরও কিন্তু ইভ্যালুয়েশন হচ্ছে বা বিবর্তন হচ্ছে এবং আমরা বিভিন্ন টেকনিক পাই। তো বেসিক্যালি আমি 3টে গ্রুপে ভাগ করব, যে সার্কামসিশনের বর্তমান যে টেকনিকগুলো রয়েছে সেটাকে আমি 3টে গ্রুপে ভাগ করব। 3টে গ্রুপে ভাগ করা কেমন, আমি এক চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্যে, খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝানো। যেরকম ধরুন আমি যদি আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগর থেকে, বা ধরুন আমি কলকাতা থেকে যদি দিল্লিতে যেতে চাই, বা ঢাকা থেকে যদি আপনি কলকাতাতে আসতে চান, তাহলে 3টে পদ্ধতিতে আসা যায়। একটা হচ্ছে আপনি সড়ক পথে আসতে পারেন, একটা হচ্ছে আপনি রেলপথে যেতে পারেন, একটা হচ্ছে আপনি এয়ারপ্লেনে যেতে পারেন। আমি কলকাতা থেকে দিল্লিতে সড়কেও যেতে পারি, আমি কলকাতা থেকে দিল্লি বাই ট্রেনেও যেতে পারি, আমি কলকাতা থেকে দিল্লি এরোপ্লেনেও যেতে পারি। তো তেমনি সার্কামসিশনের মেনলি 3টে ক্যাটাগরি রয়েছে, 3টে পদ্ধতিতে সার্কামসিশন সার্জারি করা যায়। একটা হচ্ছে কনভেনশনাল সার্জারি, যেটা অনেক যুগ ধরে চলে আসে। যেমন হচ্ছে এটা ছুরি বা কাঁচি দিয়ে করা হয়। কাঁচি দিয়ে যে এক্সট্রা স্কিনটা রয়েছে বা যে স্কিনটা নষ্ট সেটাকে কেটে দেওয়া হয় এবং সেলাই দিয়ে, সুতো দিয়ে সেলাই করে দেওয়া হয়। এটাকে কনভেনশনাল টেকনিক বলা হয়। আমি এই টেকনিক নিয়ে আবার ডিটেলস বলবো। এটা হচ্ছে একটা কনভেনশনাল টেকনিক। দ্বিতীয় টেকনিক এসে যেটাকে স্টেপলার টেকনিক বলি। বিভিন্ন ধরনের স্টেপলার রয়েছে, জেরেসারের স্টেপলার রয়েছে। জেরেসারটা অ্যাকচুয়ালি একটা কোম্পানির নাম, এটা কোনো টেকনিক নয়। এটাকে বেসিক্যালি স্টেপলার একটা কোম্পানি হচ্ছে জেরেসার। এরকম অনেক কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের এবং বিভিন্ন ডিজাইনের স্টেপলার বানায়। অনেকটা রয়েছে ক্ল্যাম্প জাতীয় স্টেপলার থাকে, অনেকটা সিলিকনের রিং দেওয়া স্টেপলার থাকে, অনেক জায়গাতে আপনার স্টিলের পিন দেওয়া স্টেপলার থাকে, বিভিন্ন রকমের স্টেপলার থাকে। স্টেপলার কাটিং টেকনিক আছে। তো তাহলে একটা গেল কনভেনশনাল টেকনিক, যেখানে ছুরি এবং কাঁচি দিয়ে কাটা হয়। সেকেন্ড টেকনিকে গেল স্টেপলার টেকনিক। স্টেপলারের মধ্যে জেরেসার স্টেপলার রয়েছে এবং অন্যান্য বিভিন্ন রকমের স্টেপলার রয়েছে। এবং থার্ড যে টেকনিকটা গেল, থার্ড টেকনিকটা হচ্ছে লেজার টেকনিক, যেখানে লেজার দিয়ে কাটা হয়, লেজার দিয়ে কাটা হচ্ছে। তাহলে এই হচ্ছে 3টে টেকনিক। একটা টেকনিক হচ্ছে ছুরি এবং কাঁচি দিয়ে কাটা, একটা হচ্ছে স্টেপলার দিয়ে কাটা, আর একটা হচ্ছে লেজার দিয়ে করা। তো এই হচ্ছে গ্রসলি 3টে টেকনিক। এবার এই 3টে টেকনিকের ব্যাপারে আমি একটু একটু করে আপনাদের বলবো, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারবেন। তো প্রথমেই বলি, সার্কামসিশন যে সার্জারিটা হচ্ছে সেখানে দুটো অংশ থাকে, বা সেখানে বেসিক্যালি মানে সার্জারি তো অনেকগুলো পার্ট থাকে। একটা প্রধান পার্ট হচ্ছে স্যার যাতে ব্যথা না হয়। ব্যথা না হওয়ার জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া হয়।
আমি যে হসপিটালে কলকাতাতে আমার নিজের হসপিটাল রয়েছে সেখানে সার্জারি করি, সেখানে অ্যানাস্থেশিয়া ডাক্তারবাবু থাকবেন। সেই ডাক্তারবাবু আপনাকে পেনিসের চারিপাশে সার্জারি করার প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে মলম মাখিয়ে দেওয়া হয়, নাম্বিং ক্রিম। এই নাম্বিং ক্রিম দেওয়ার ফলে চামড়াটা অবশ হয়ে যাবে এবং তারপরে আমরা টেস্ট করে দেখি সার্জারির সময়, যদি মনে হয় যে হালকা ব্যথা এখনও রয়েছে, এই নাম্বিং ক্রিম দিলে আমি দেখেছি 90 থেকে 95% ব্যথার সেন্সেশনটা একেবারেই চলে যায়। হালকা যদি কারো ব্যথা থাকে আমরা একটু টপ আপ ছোট্ট একটা ইঞ্জেকশন হয়তো দিলাম পেনিসের গোড়ার দিকে, তাহলে কি হয় পেনিসটা অবশ হয়ে যায় এবং এই অবশ ভাবটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থাকে, কোনো ব্যথা হয় না। তাহলে ব্যথার পার্টটা চলে গেল। অ্যানাস্থেশিয়া পার্টটা কিন্তু সব টেকনিকের জন্যই সমান। আমি 3টে টেকনিকেই কাজ করে দেখেছি, মানে ছুরি কাঁচি দিয়েও করেছি, স্টেপলার দিয়ে তো ডেফিনেটলি করি এবং লেজার দিয়েও করেছি। 3টে টেকনিকেই ব্যথা কমানোর যে পোর্শনটা, ফার্স্ট পোর্শনটা অ্যানাস্থেশিয়াটা 3টেতেই সমান। যেমন ধরুন আপনি খেতে বসেছেন, ভাত দিয়ে আপনি, ভাতটা হচ্ছে কমন জিনিস, তার সঙ্গে ডাল নিতে পারেন, তার সঙ্গে বেগুন ভাজা নিতে পারেন, তার সঙ্গে চিকেন নিতে পারেন, তার সঙ্গে ডিম নিতে পারেন। তো এই অ্যানাস্থেশিয়া পার্টটা হচ্ছে ভাতের মতো, শুরুতেই অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, আপনাকে বেডে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যানাস্থেশিয়ার মলম মাখিয়ে দিই। এটা যে টেকনিকে করি না কেন অ্যানাস্থেশিয়া প্রত্যেকের জন্য সমান। তো অ্যানাস্থেশিয়া পার্টটা চলে গেল। এইবার সেকেন্ড যে পার্টটা আসছে সেটা হচ্ছে সার্জারি পার্টটা। সার্জারিতে 3টে টেকনিক আমি বলেছি, এবার টেকনিক 3টে হলেও তার মধ্যে স্টেপ 2টো থাকে, 2টো স্টেপ। একটুখানি জটিলের দিকে যাচ্ছি কারণ জিনিসটা তো সত্যি জটিল, আপনাদের আমি চেষ্টা করছি সহজে বুঝিয়ে বলার জন্য। সার্জারিতে 2টো স্টেপ থাকে বেসিক্যালি। একটা হচ্ছে চামড়াটাকে কাটা, যে চামড়াটা ইলাস্টিক নয়, যেটা আর বৃদ্ধি, যেটা পেছনে যাচ্ছে না বা যেটা ইলাস্টিসিটি কমে গেছে, সেই চামড়াটাকে কাটতে হবে এবং চামড়াটাকে কেটে যাওয়ার পরে ডেফিনেটলি 2টো ফাঁকা হয়ে গেল, সেই চামড়াটাকে আবার জুড়তে হবে। তাহলে কেটে কিছুটা অংশ বাদ দিতে হবে এবং আবার জুড়তে হবে। তো এই কাটিং এর টেকনিকটার ওপরেই ডিপেন্ড করে এই এই আপনার যে 3টে স্টেপ, 3টে পদ্ধতি বললাম। তো কাটিংটা নর্মালি আমরা ছুরি দিয়ে, সিজার দিয়ে, স্ক্যালপেল বলি আমরা ইংরেজিতে, স্ক্যালপেল দিয়ে আমরা মার্কিং করে নিয়ে, বিশেষ করে আমার রিভিশন সার্কামসিশনের ভিডিওগুলো আপনারা দেখবেন, সেখানে কিভাবে আমি স্ক্যালপেল দিয়ে কাটছি সেটা কিন্তু দেখতে পারবেন। ওটা রিভিশন সার্কামসিশনের ক্ষেত্রে ওই টেকনিকই করতে হয়, রিভিশন সার্কামসিশনের ক্ষেত্রে স্টেপলার বা লেজার দিয়ে করা যায় না। তো আমার যে রিভিশন সার্কামসিশনের ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন, সেখানে কিভাবে আমি মার্কিং করে তারপরে 11 নম্বর ব্লেড দিয়ে কাটছি সেটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে কাটিংটা হলো ব্লেড দিয়ে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ক্যালপেল দিয়েও বা সিজার দিয়েও কাটতে পারি, বা কাঁচি যেটা রয়েছে আমাদের সার্জিক্যাল সিজার্স রয়েছে সেই সিজার্স দিয়েও কাটতে পারি। তাহলে এইটা গেল কাটিং এর পার্টটা। এইবার স্টেপলার মেথডে কাটিং কি করে করা হয়। স্টেপলারের মধ্যে ব্লেড থাকে, নর্মাল 11 নম্বরের ব্লেড যেমন একটা লম্বা ব্লেডের মতো, ছুরির মতো দেখতে, এই ব্লেডটা গোলাকৃতির ব্লেড হয়, গোল ব্লেড। হ্যাঁ, গোল ব্লেড, যেমন ধরুন এই এরকম এই এই জিনিসটার মতো, এই 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 যে রয়েছে এরকম হবে গোল ব্লেড, এরকম গোল ব্লেড হবে। আমরা যেমন হয় না রুটি যেরকম হতে পারে, গ্লাস দিয়ে রুটি কাটা যায়, এভাবে চাপ দিলে পরে রুটি গোল হয়ে কেটে যায়, সেরকম গোলভাবে চামড়াটা একবারে কেটে যাবে। এটাই স্টেপলারের বৈশিষ্ট্য। তাহলে আমাদের যখন আমরা স্টেপলার দিয়ে কাটছি তখন একবারে গোল হয়ে কেটে যায়। স্টেপলার মেশিনটা থাকলে পরে আমার একটু সুবিধে হতো, ওটা যেহেতু কলকাতাতে রয়েছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, যদিও স্টেপলার সার্কামসিশনের ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। আমি তো এখানে তুলনামূলক আলোচনা করছি, পদ্ধতিটা আপনারা আমার ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন। তো যাই হোক, তো স্টেপলারে গোল করে কাটা হয়। আর লেজার দিয়ে কি করে কাটা হয়, লেজারের কাটিংটা কি করে হয়। লেজারটা হচ্ছে দেখবেন, লেজার বেসিক্যালি লাইট, এই যে আমাদের ঘরে লাইট জ্বলছে, লাইট, এই লাইটের মধ্যে দেখবেন আমরা পড়ি না রঙের মধ্যে, সূর্যের রঙের মধ্যে 7খানা রং থাকে, বেনিয়া সহকলা আমরা বলি, বেনিয়া সবেবজিয়ার বলা ইংরেজিতে, বেগুনি, লাল, সবুজ, এরকম বিভিন্ন যে রঙগুলো থাকে। তো একটা প্রতিটা আমাদের যে আলোকগুলো আমরা দেখি তার মধ্যে বিভিন্ন আলোক তরঙ্গ থাকে, একটা তরঙ্গের এক রকম রং হয়। এবারে কি হচ্ছে, লেজারের মধ্যে একটা সিঙ্গেল তরঙ্গের লাইট থাকে, একই রঙের লাইট থাকবে এবং সেই লাইটগুলোর এত তীব্রতা হয়, দেখবেন আমরা আতস কাচ দিয়ে কিছুক্ষণ একটা নির্দিষ্ট ফোকাল লেন্থে ধরলে পরে দেখবেন কাগজে আগুন ধরে যায়। ছোটবেলাতে আমরা অনেক সময় দেখে থাকবো, বা এখনো ছোটবেলা খেলার সময় দেখেছি যে আতস কাচ ফোকাস করলে পরে হচ্ছে কাগজে আগুন ধরে যাচ্ছে গরম হয়ে। তো এই লেজারের লাইটটাও অনেকটা এইরকম ভাবেই কাজ করে, যদিও এক্স্যাক্টলি এইভাবে কাজ করে না, সেটার কাজ পদ্ধতিটা আরেকটু জটিল, কিন্তু আমি সহজ করে বলার চেষ্টা করছি। এই যে লেজারগুলো থাকে
সেইগুলো প্রচণ্ড হিট তৈরি করে, এত হিট তৈরি করে যে যেখানে দেব সেই জায়গাটার চামড়া উড়ে যাবে, মানে উবে যাবে। যেমন আমরা হিন্দুরা মানুষদের দাহ করি, দাহ করলে কি হয়, ছাই হয়ে যায়, পুরো জিনিসটা উবে যায়। কিন্তু সেই ছাই হতে পুরো মানুষকে দাহ করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে, ইলেকট্রিক চুল্লিতে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এগুলো সেকেন্ডের মধ্যে উড়ে যাবে, এত তীব্র সেই হচ্ছে টেম্পারেচার। তার ফলে কি হয়, অনেক সময়তেই লেজারে করতে গিয়ে কোনোভাবে যদি হাত কেঁপে যায় বা হাত যদি নড়ে যায়, তাহলে আশেপাশে চামড়া পুড়ে যায়। এবং এই টেকনিকে করতে গিয়ে মানে পেশেন্ট তো বটেই, সার্জেনেরও অনেক সময়তে হাতে লাগতে পারে বা আঘাত লাগতে পারে। এবং লেজার দিয়ে যখন করা হয় তখন স্টিলের কোনো জিনিসপত্র ইউজ করা যায় না, কারণ দেখবেন লাইট রিফ্লেক্ট করে, ওই লেজারটা স্টিলের গায়ে পড়ে রিফ্লেক্ট করে যদি সার্জেন্স বা অন্য কারোর লাগে সেইখানে পুড়ে যাবে। তো বেসিক্যালি পুড়িয়ে কাটে। দেখবেন লেজার সার্জারি যদি আপনারা ভিডিও দেখেন, লেজার সার্জারিতে ভিডিও দেখছেন, দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। খেয়াল করে দেখবেন, আমার লেজারের ভিডিও অবশ্য আমার দেওয়া নেই, যে ডাক্তারগুলো লেজারের ভিডিও দিয়েছে তারা যদি সার্জিক্যাল ভিডিও আপনি দেখেন, দেখবেন পুড়িয়ে পুড়িয়ে কাটছে, ধোঁয়া ধোঁয়া মতো বেরোচ্ছে এবং এবড়ো খেবড়ো হয়ে কাটে। কাঁচিতে বা ব্লেডে আমরা যেমন খুব সুন্দরভাবে কাটতে পারি, এটা কাটা যায় না। এবং আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, লেজার সার্জারি যখন করা হচ্ছে পেশেন্টকে পুরো অজ্ঞান করে করে। এর কারণ হচ্ছে লেজারের সময় প্রচণ্ড চামড়াটা পুড়ে যায়, দুর্গন্ধ হয় এবং পেশেন্ট মনে করতে পারে কি জিনিস হচ্ছে, এত দুর্গন্ধ কেন বেরোচ্ছে। বা অনেক সময় উল্টো পাল্টা জায়গায় কেটে যেতে পারে, বা ধরুন পেনিসে অপারেশন করছে, তার থাইয়ে লেজারটা পড়ে গেল, সেখানে তো প্রচণ্ড জ্বালা করবে। সেই জন্য লেজার সার্জারি যে ডাক্তারবাবুরা করেন তারা পেশেন্টকে ফুল অজ্ঞান করে করেন, যাতে পেশেন্ট কিছু টের না পায় বা কোনো কিছু যদি অসুবিধে হচ্ছে যাতে পেশেন্ট বুঝতে না পারে। এই লেজার টেকনিকটা অত্যন্ত বিপজ্জনক টেকনিক এবং এই 3টে টেকনিকের মধ্যে সবথেকে খারাপ টেকনিক হচ্ছে লেজার সার্কামসিশন। আপনারা আর যাই করুন, লেজার সার্কামসিশন কখনো করবেন না। কলকাতাতে আমার কাছে বেশ কিছু পেশেন্ট, মাসে অন্তত 2 থেকে 3 জন পেশেন্ট আসেন যারা লেজার সার্জারি করে, যাদের পেনিসের চামড়া পুড়ে গেছে, ঘা হয়ে গেছে, শুকোচ্ছে না, তারা আসেন আমার কাছে ফার্দার ট্রিটমেন্ট নিতে। কারণ আমি বার্ন, প্লাস্টিক এবং যেহেতু প্লাস্টিক সার্জন, এবং অনেকেই ভিডিও দেখে থাকেন, অনেকভাবে তারা প্রলোভিত হন বা অন্যান্য ওয়েবসাইটগুলো দেখে কনফিউজ হয়ে গিয়ে তাদের কাছে চলে যান। কিন্তু যখন কনফিউশন হয় তাদেরকে আর ডাক্তারবাবুদের পাওয়া যায় না, তখন আমার কাছে তারা চলে আসেন বা আমি তাদেরকে দেখি। তো আর যা করুন না করুন ভাই, কখনো লেজার সার্কামসিশন করবেন না। এই 3টে মেথডের মধ্যে সব থেকে খারাপ এবং সব বিপজ্জনক হচ্ছে লেজার সার্কামসিশন। তাহলে 3টে টেকনিক বললাম, কাটিংয়ের উপরে ডিপেন্ড করছে। একটা হচ্ছে ছুরি বা কাঁচি দিয়ে কাটা, যেটাকে আমরা কনভেনশনাল সার্কামসিশন বলবো। দ্বিতীয় হচ্ছে স্টেপলার মেথড দিয়ে করে। স্টেপলার বিভিন্ন রকমের স্টেপলার রয়েছে, জেডেসার স্টেপলারটা সব থেকে বিখ্যাত। এটা জেডেসারটা একটা কোম্পানির নাম, এটা আলাদা কোনো টেকনিক না, একটা স্টেপলারেরই একটা নাম। জেডেসার ছাড়াও ল্যাংহে কোম্পানি রয়েছে, এখন অনেক কোম্পানি বেরিয়ে গেছে। যেমন মোবাইলের মধ্যে সব থেকে নামই হচ্ছে আপনার আইফোন। কিন্তু শুধুই কি আইফোন আছে, আইফোন ছাড়াও স্যামসাং রয়েছে, তারপরে আপনার আরো বিভিন্ন যে কোম্পানিগুলোর, নোকিয়া রয়েছে, তারপরে আপনার গুগলের নিজস্ব ফোন রয়েছে, তারপরে কি বলে যে বিভিন্ন স্মার্টফোন যেগুলো রয়েছে। আর তৃতীয় এবং সবথেকে খারাপ টেকনিক হচ্ছে লেজার সার্কামসিশন। তো এটা তো গেল 3টে টেকনিকে আমরা কিভাবে চামড়াটাকে বাদ দিচ্ছি। এই 3টে টেকনিকই যেটা বললাম, কনভেনশনাল ওয়ে মানে ছুরি বা কাঁচি বা স্টেপলার বা হচ্ছে লেজার, 3টেতেই চামড়া কাটার পদ্ধতির উপরে ডিপেন্ড করছে। এরপরে বলবো, যেমন আপনার নাম, আমার নাম ডক্টর জয়ন্ত বাইন, প্রত্যেকের নাম আছে, পদবি আছে। তো আমি ফার্স্ট পার্টটা বললাম যে এইটা হচ্ছে টেকনিক, 3টের ব্যাপার বললাম। এবার হচ্ছে জোড়ার টেকনিকটা। চামড়াটা তো কাটা হয়ে গেল, আপনি হয় ছুরি বা কাঁচি দিয়ে কাটলেন, বা স্টেপলার দিয়ে কাটলেন, বা লেজার দিয়ে কাটলেন, যে টেকনিকে কাটুক না কেন, এবার তবে জুড়তে হবে। এই জোড়ার উপরে আপনি কিভাবে জুড়ছেন। আমরা যখন কনভেনশনাল সার্জারি করি, ইউজুয়ালি আমি এমন সুতো দিয়ে জুড়ছি, স্বাভাবিকভাবে সুতো, লেজার টেকনিকে এবং কনভেনশনাল টেকনিকে জোড়াটা সুতো দিয়ে করা হয়, দুটোতে আমরা সুতো ইউজ করি। এবং আমি যেহেতু কসমেটিক সার্জন, আমি 3-0 বা 4-0 ভীষণ সরু সরু সুতো হয়, সুতো নিয়ে আমার একটা আলাদা ডিসকাশন আছে, সেটা আপনারা দেখবেন। তো সেই সুতো ইউজ করা হয়, যেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে। ইউজুয়ালি দেখেছি 2 থেকে 3 সপ্তাহের মাথায় এই সুতোগুলো আপনা আপনি খুলে পড়ে যায় বা সেলফ অ্যাবজর্বিং হয়ে যায়, এগুলো এনজাইমেটিক অটোলাইসিস হয়ে যায়, আপনি বুঝতেও পারবেন না সুতোগুলো কখন পড়ে গেল। অনেক সার্জেন্স রয়েছেন যারা খরচ কমানোর জন্য, কারণ এই সুতোগুলো অত্যন্ত দামি হয়, খরচ কমানোর জন্য বা কম বাজেট হলে পরে তোরা তখন সিল্কের সুতো বা নাইলন সুতো ইউজ করে, যেগুলো আবার আপনাকে 2 থেকে 3 সপ্তাহ পরে কাটতে যেতে হতে পারে। আমি গরম জল খাচ্ছি, এখানে বেশ ঠান্ডা পড়েছে। আর এই আজকে
হচ্ছে ঘাড়ের দিকটাতে মনে হচ্ছে মাসেল স্প্যাজম হয়েছে, একটুখানি ব্যথা ব্যথা। তো গরম জল খাচ্ছি এখন। তাহলে যে আপনি কনভেনশনাল টেকনিক বা লেজার টেকনিকে চামড়া কাটার পরে আমরা হচ্ছে সুতো দিয়ে সেটাকে জুড়ে দিই। এই ক্ষেত্রে আমি পার্সোনালি কসমেটিক স্টিচ সার্কামসিশন করি, যেখানে সেলফ অ্যাবজর্বিং সুতো ইউজ করা হয়, যেটা কাটতে আসার দরকার নেই, 2 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মধ্যে পড়ে যাবে। আর যেটা মাঝখানের টেকনিকটা যেটা বললাম স্টেপলার টেকনিক, স্টেপলার টেকনিকে 2 ধরনের জিনিস থাকে। দেখুন, চামড়া তো কাটা হয়েছে, তাকে তো কাছে আনতে হবে, হয় আপনি সুতো দিয়ে আনবেন, যেটা নইলে যেটা থাকে স্টেপলারের ক্ষেত্রে 2 ধরনের জিনিস মেটেরিয়াল সেখানে ইউজ করা হয়। স্টিলের পিনস থাকে, যেমন আমাদের স্টেপলারের পিন থাকে এক্স্যাক্টলি সেরকম, কিন্তু ছোট্ট ছোট্ট স্টিলের পিন থাকে, তারা চামড়াটাকে অ্যাটাচ করে রাখে। বা অনেক সময় কি হয়, স্টিলের পিনগুলো পড়তে চায় না, চামড়ার সঙ্গে লেগে থাকে। সেই জন্যে কিছু কোম্পানি রয়েছে, বিশেষ করে জেরেসার কোম্পানি, ওরা স্টিলের পিনের নিচে প্রথমে একটা সিলিকনের রিং থাকে, সিলিকনের রিংয়ের ওপরে স্টিলের পিনগুলো থাকে। ফলে কি হচ্ছে, যখন সিলিকনের রিংটা খুলে আসে তখন পিনগুলোকে শুদ্ধ খুলে আসে। মানে এটার জেরেসারের যে সার্কামসিশন টেকনিক, সেখানে সিলিকনের রিংয়ের একটা প্যাডিং দেওয়া থাকে, চামড়া এবং স্টিল, ওখানেও স্টিল থাকে, চামড়া এবং স্টিলের মাঝখানে সিলিকনের একটা প্যাড থাকে। তো চামড়া এবং স্টিলের মধ্যে জেরেসার সার্কামসিশন বা সিলিকন সার্কামসিশনের মধ্যেও স্টিলের পিন থাকে, কিন্তু তার দুটোর মাঝখানে একটা হচ্ছে সিলিকনের রিং থাকে, যাতে যখন সিলিকনের রিং পিনগুলোকে শুদ্ধ উঠিয়ে নিয়ে আসে। তো এইটা গেল হচ্ছে আপনার স্টেপলার সার্কামসিশনের কে স্টেপলার সার্কামসিশনের চামড়াকে অ্যাপোজিশন করার টেকনিক। তাহলে আমি আবার একটুখানি বলি জিনিসটা, আশা করি আপনাদের গুলিয়ে যায়নি। সার্কামসিশন সার্জারি করার 3টে টেকনিক আছে। একটা হচ্ছে কনভেনশনাল টেকনিক, যেখানে ছুরি বা কাঁচি দিয়ে কাটা হয়। সেকেন্ড টেকনিক আছে স্টেপলার টেকনিক। আর থার্ড টেকনিকটা হচ্ছে লেজার টেকনিক। এর মধ্যে সব থেকে খারাপ টেকনিকটা হচ্ছে লেজার টেকনিক। লেজার টেকনিকে চামড়া পুড়িয়ে পুড়িয়ে কাটা হয়, অত্যন্ত খারাপ স্কার ফরমেশন হয়, অনেক সময় আশেপাশের টিস্যু পুড়ে যেতে পারে এবং বিপদ ঘটতে পারে। এই টেকনিকে কখনোই করবেন না। সব আর আর বাকি যে দুটো টেকনিক হচ্ছে কনভেনশনাল টেকনিক এবং হচ্ছে স্টেপলার টেকনিক। এই 3টে টেকনিকেই হচ্ছে চামড়া কাটার পদ্ধতি। চামড়া অ্যাপোজিশন করার জন্য দুটো উপায় হতে পারে। এক হচ্ছে আমরা সুতো দিয়ে অ্যাপোজ করতে পারি, যেটা লেজারের ক্ষেত্রেও সুতো দিয়ে অ্যাপোজ করা হয়, কনভেনশনাল ক্ষেত্রে তো সুতো দিয়ে অ্যাপোজ করাই হয়। সুতো বিভিন্ন কোয়ালিটির হতে পারে। যদি সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো হয় সেটা দামি সুতো হয়, আর যদি সেলফ অ্যাবজর্বিং না হয় আপনাকে 2 সপ্তাহ পরে সেলাই কাটতে হবে। আর সেলফ অ্যাবজর্বিংগুলো সেলাই কাটার দরকার পড়ে না। আর যেটা স্টেপলার মেথড রয়েছে, সেই স্টেপলার মেথডে চামড়া অ্যাপোজ করার জন্য স্টিলের পিন থাকে, কোনো কোনো স্টেপলার পিনের নিচে সিলিকনের প্যাড দেয়া থাকে। এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। তাহলে এই গেল হচ্ছে সার্কামসিশনের বিভিন্ন পদ্ধতি। এবার আমি স্পেসিফিক্যালি 3টে পদ্ধতির সুবিধে এবং অসুবিধেগুলো একটু একটু করে বলবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে যে দিন ভিডিওটা করব তারপরে সার্কামসিশন করার পরে কিভাবে যত্ন নেবেন সেটা নিয়ে বলবো। তো আজকে এই 3টে টেকনিকের প্রত্যেকটা টেকনিকের অসুবিধেগুলো কি বা নেগেটিভ পয়েন্টগুলো কি সেটাগুলো বলে দিই। প্রথমেই বলে দিই যে লেজার টেকনিকের অসুবিধে কি। লেজার টেকনিকের সব থেকে বড় অসুবিধা হচ্ছে, আমি অলরেডি বলেছি, লেজার টেকনিকে পুড়িয়ে পুড়িয়ে কাটে, চামড়াটাকে পুড়িয়ে কাটা হয়। এই পুড়িয়ে কাটার ফলে কোনো জায়গায় বেশি পুড়তে পারে, কোনো জায়গায় কম পুড়তে পারে, এবড়ো খেবড়ো হয়ে যায়, এবং পুড়িয়ে কাটার ফলে চামড়াতে যথেষ্ট ইনজুরি হয়, ঘা হয়ে যায়, ঘা শুকোতে চায় না। এইটাই হচ্ছে মেইন অসুবিধে। তো আপনারা আর যা করুন, এই লেজার টেকনিকে করবেন না, এটা ওয়ার্স্ট টেকনিক। যদিও আমরা সবসময় ভাবি লেজার মানে বোধহয় সব থেকে ভালো, লেজার মানে সব থেকে অ্যাডভান্স জিনিস, কিন্তু এটা সব থেকে অ্যাডভান্স জিনিস কথাটা ঠিকই, কিন্তু সব থেকে খারাপ টেকনিক। আমরা বাই এক্সপিরিয়েন্স দেখেছি, দিস ইজ দ্য ওয়ার্স্ট টেকনিক ইন বিটুইন 3। সেকেন্ড টেকনিকে আসবো, জেরেসার টেকনিক, সিলিকন টেকনিক বা জেরেসার টেকনিক বা স্টেপলার টেকনিক। সব থেকে ভালো হবে এটাকে স্টেপলার টেকনিক বলা। বিভিন্ন স্টেপলার রয়েছে, জেরেসারের স্টেপলার রয়েছে, ল্যাঙ্গের স্টেপলার রয়েছে, এখন বিভিন্ন বিভিন্ন কোম্পানি চলে এসছে। এই যে টেকনিকটা থাকে, এই টেকনিকে যদি সিলিকনের রিং না থাকে, শুধু পিনস যদি থাকে, প্রথম দিকে দেখবেন আমার ল্যাঙ্গে নিয়ে ভিডিও করা আছে, অনলাইনে দেওয়া আছে, সেখানে কিন্তু সিলিকনের রিং নেই, শুধু পিন দেওয়া আছে। এই শুধু পিন দিলে যেটা হয়, 90% ক্ষেত্রে কিন্তু 90%, যদি 10 জন পেশেন্টের করি, 9 জন পেশেন্টেরই কিন্তু সমস্ত পিনসগুলো আপনা আপনিই পড়ে যায়। 1 জন 2 জন পেশেন্টের হতে পারে যাদের একটা দুটো পিন চামড়ার সঙ্গে গেঁথে যেতে পারে, পড়তে অসুবিধে হয়,
সেক্ষেত্রে আপনাকে হয়তো 4 থেকে 6 সপ্তাহ পরে ওই পিনটা বের করার জন্য আসতে হতে পারে। এরকম হয়। আট আট যদি 10 জন পেশেন্টের করি, 8 জন পেশেন্টের পিন, সমস্ত পিন প্রায় 24 থেকে 30টা মতো পিন থাকে, আপনা আপনি পড়ে যাবে। কিন্তু 2-1 জন পেশেন্ট থাকবেন যাদের সব পিন পড়বে না, তাদের কিন্তু আসতে হতে পারে। এই যাতে আসতে না হয় সেই জন্য জেডএসআর কোম্পানি কি করেছে, তারা সিলিকনের প্যাডিং করেছে। কিন্তু সিলিকনের প্যাডিং দেওয়ার সুবিধে হয়েছে যে পিন লেগে থাকে না, কিন্তু সিলিকনের প্যাডিং দেওয়ার অসুবিধে হয়েছে সিলিকন প্যাডিংয়ের তলায় নোংরা জমে গিয়ে ঘা তৈরি হতে পারে, এইটা একটা অসুবিধে। আর সেকেন্ড যেটা অসুবিধে হতে পারে দেখেছি, যেহেতু দেখুন সিলিকনের প্যাডিং যখন দেওয়া হচ্ছে তখন চামড়া দুটোর মধ্যে যত টাইটভাবে নর্মাল পিন আঁকড়ে রাখছিল তত টাইটভাবে কিন্তু আঁকড়ে রাখতে পারে না, সিলিকন মাঝখানে থাকছে, তো একটা মাঝখানে একটা গ্যাটিস মতো থাকছে, ফলে অনেক সময় প্রি ম্যাচিওরলি দেখেছি আমি চামড়া খুলে যায়। যে চামড়াটা বা যে সিলিকনের রিংটা 2 সপ্তাহ পরে পরা উচিত, 8 থেকে 10 দিন বা অন্তত 10 থেকে 14 দিন পরে পরা উচিত, সেটা আমি দেখেছি হয়তো আগেই 4-5 দিন আগেই খুলে গেল। এবার চামড়া জুড়ে যাওয়ার আগেই, চামড়াটা জুড়তে মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগে, তো এই চামড়া জুড়ে যাওয়ার আগেই যদি সিলিকনের রিং পড়ে যায় ফলে চামড়াটা ফাঁকা হয়ে যায় এবং একটা ঘা তৈরি হয়, এবং অনেক সময় ঘাটা বেশি হলে পরে আবার আমাদের স্টিচ করতে হয়। তাহলে সিলিকনের সুবিধে হচ্ছে পিনটা লেগে থাকবে না, কিন্তু অসুবিধে হচ্ছে সিলিকনের তলাতে ঘা হতে পারে, এবং সিলিকনটা আগে যদি খুলে যায় তাহলে চামড়াটা আবার ছেড়ে যেতে পারে। এইটা হচ্ছে সিলিকনের বা জেডএসআর সার্কামসিশনের অসুবিধে, বা স্টেপলার সার্কামসিশন, সিলিকন স্টেপলার সার্কামসিশনের এইটা হচ্ছে অসুবিধে, যে প্রিম্যাচুয়ারলি। এটাও কিন্তু আমি দেখেছি 8 জন, যদি আমি 10 জন পেশেন্টের করি তাহলে ওই 2 জন পেশেন্টের এই সমস্যাটা হালকা করে হতে পারে, কারো একটু বেশি হতে পারে, কারো কম। 10 জনের মধ্যে 8 জনের কোনো অসুবিধে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 জনের মধ্যে 8 জন কিন্তু 2 জনের হয়। এবার যার হবে তাকে তো একটুখানি ভুগতে হবে, যেটা 2 সপ্তাহে ঠিক হয়ে যেত সেটা 4 সপ্তাহ লাগবে ঠিক হতে, এটা একটা কিন্তু অসুবিধে। সব টেকনিকেরই সুবিধে অসুবিধে আছে। সব থেকে ওয়ার্স্ট টেকনিক হচ্ছে পুড়িয়ে পুড়িয়ে কাটা লেজার দিয়ে, সেটা সব থেকে খারাপ, জুড়তেও খারাপ হয়, দেখতেও খারাপ লাগে। আবার আমরা যদি স্টেপলার দিয়ে করি, শুধু যদি সিলিকনের রিং না থাকে তাহলে 1-2 পিন লেগে থাকতে পারে। আবার যদি সিলিকন দিয়ে করি তাহলে সিলিকনও কিন্তু আগে আগে খুলে যেতে পারে বা সিলিকনের তলায় ঘা তৈরি হতে পারে। থার্ড যেটা বলবো কনভেনশনালটা, সেটা হচ্ছে আপনার এই স্টিচ টেকনিকে করা বা কসমেটিক স্টিচ সার্কামসিশন। এই কসমেটিক স্টিচ সার্কামসিশনের অসুবিধে কিন্তু খুবই কম। আমি পার্সোনালি যখন রিভিশন সার্কামসিশন করি সেখানে প্রত্যেকটাই কিন্তু কসমেটিক স্টিচ সার্কামসিশন আছে। তাছাড়াও অনেক পেশেন্ট আছেন যারা বিভিন্ন ভিডিও দেখে তারা আমার ওপরে ছেড়ে দেন কি স্যার আমি কোন টেকনিকে করব, বা অনেক সময় পেশেন্টরা দূর থেকে আসেন, ধরুন আমি কলকাতাতে প্র্যাকটিস করছি, পেশেন্ট নর্থ বেঙ্গল থেকে এসছেন বা উড়িষ্যা থেকে এসছেন বা ঝাড়খণ্ড থেকে এসছেন বা বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে আমি সমস্ত বুঝিয়ে বলি দেখুন ভাই প্রত্যেকটা টেকনিকের সুবিধা অসুবিধা আছে, আপনি যদি চান কি স্যার এমন একটা টেকনিকে করুন যাতে আপনার কাছে আমাকে দ্বিতীয়বার আসতেই না হয়, সেক্ষেত্রে আমি বলবো এই কসমেটিক স্টিচ সার্কামসিশনটা বেস্ট। কারণ এই কসমেটিক স্টিচ সার্কামসিশনে আমি পার্সোনালি যে সুতো ইউজ করি, সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো, এবং এই সুতোগুলো আপনা আপনি পড়ে যায় কোনো, এবং সার্জিক্যাল যে দাগগুলো থাকে সেই দাগগুলোও কিন্তু 2 থেকে 3 মাস পরে একেবারেই বোঝা যাবে না যে কোনো রকম কোনো স্টিচ সার্কামসিশন হয়েছে কিনা। প্রথম দিকে একটুখানি হালকা র্যাগ থাকে, কিন্তু এই প্রথম 1-2 মাসের হালকা কুচকোনো ভাব ছাড়া এই স্টিচ সার্কামসিশনের কিন্তু মেজর কোনো অসুবিধা আমি এখন অবধি পাইনি। এবং বিশেষ করে যাদের রিভিশন সার্কামসিশন করা হয় তাদের এই পদ্ধতিতেই করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে কিন্তু করা যায় না। কিন্তু আমাদের কি হয় অনেক সময় মনের মধ্যে আমরা সবসময় টেকনোলজির পেছনে ছুটি, তো মনে হয় বোধহয় লেজার দিয়ে করা সব থেকে ভালো, বা বোধহয় সিলিকন দিয়ে করব, কোনো সেলাই পড়বে না। দেখুন কাটছি সেলাই, সুতো দিয়ে সেলাই করছি না, মানে ধরুন আপনি দুটো জিনিসকে জুড়লেন, হয় আঠা দিয়ে জুড়লেন বা সুতো দিয়ে জুড়লেন, জোড়া তো হলো। তো এবার এই কাটিংও মানে এমন তো না যে আপনি সার্কামসিশন হয়ে যাচ্ছে সেখানে কাটাই হয়নি, কাটা তো প্রত্যেকটা টেকনিকেই হবে, লেজার দিয়েও কাটা হবে, সিলিকনের মানে আপনার স্টেপলার দিয়েও কাটা হবে, আবার ছুরি কাঁচি দিয়েও কাটা হবে, কাটা প্রত্যেকটাতেই হবে। এবার অ্যাপোজিশনটা কি করছি, অ্যাপোজিশনটাকে সুতো দিয়ে করছি না বলে কোনো একটা টেকনিক যে সুতো ইউজ করিনি মানে স্টিচলেস, এটা একটা মিসনোমার, সেরকম বাস্তবে কখনো হচ্ছে না। সুতো ইউজ করছেন না তাতে কি হচ্ছে, আপনি তো পিন ইউজ করেছেন, আপনি তো সিলিকনের স্টেপলার ইউজ করেছেন, সুতরাং কিছু তো ইউজ করেছেন। তো ওই জন্য সবসময়তেই আমাদের টেকনোলজির পেছনে দৌড়ানোটা উচিত হবে না বা বাস্তবসম্মত হবে না। আমরা ডেফিনেটলি ভাববো যে কোন টেকনিকটাতে আমার সব থেকে কম অসুবিধে হবে, এবং যে ডাক্তারবাবু আপনার করছেন তার সঙ্গে ফ্র্যাঙ্কলি কথা বলবেন। এবং অনেক সময় কি হয়, ধরুন আপনি বাইক চালাচ্ছেন,
আর পেছনে আপনি বসেছেন, আর সামনে আপনার বা আপনি বাইক চালাচ্ছেন, পেছনে আপনার কেউ বসেছে। এবার পেছনে যিনি বসেছেন সে যদি ড্রাইভারকে বলে এবার ডাইনে যান, আরে সামনে একটা পশু চলে আসলো এবারে তুমি করো, তাহলে কিন্তু ড্রাইভারের অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। তেমনি আপনার জন্য কোনটা বেস্ট টেকনিক হবে সেটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন। অনেক সময়তেই এই টেকনোলজিক্যাল অ্যাডভান্স টেকনোলজিক্যাল ব্যাপারগুলোর পেছনে যাওয়ার ফলে আমাদের খরচ অনেকটা বেড়ে যায়। লেজারে যেমন আমি দেখেছি অস্বাভাবিক খরচ নেয়, অথচ সব থেকে খারাপ টেকনিক ওটা। আর আমি তো রেগুলারলি সার্কামসিশন করছি, প্রতি মাসে আমি প্রায় 30 থেকে 35 জনের সার্কামসিশন করি, বিভিন্ন টেকনিকে করি। কিন্তু আপনি তো আপনার জন্য একবার করবেন, আমি এত পেশেন্টকে দেখছি, আমি কোন পেশেন্টের কি অসুবিধে হতে পারে, কি সুবিধে হতে পারে, তার জন্য কোনটা বেস্ট হবে আমি খুব ভালো জাজ করতে পারি। কিন্তু অনেক সময় পেশেন্ট হিসেবে আপনারা সেটা বুঝে উঠতে পারেন না, কারণ আপনার জন্য এটা অন টাইম এক্সপিরিয়েন্স, আপনি সারা জীবনে আপনার একবারই এক্সপিরিয়েন্স হবে। কিন্তু আমি রেগুলারলি করছি, আমি বিভিন্ন পেশেন্টদের দেখছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যেমন আপনার নিজস্ব চয়েস থাকে আপনি কোন টেকনিকে করবেন, তেমনি আরেকটা ব্যাপারও থাকে, সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্টের স্কিনের কোয়ালিটি দেখবেন, যাদের সার্কামসিশন হয়ে গেছে তারা যদি এই ভিডিওটা দেখেন এবং কমেন্ট করেন, আমি তাদের বলেছি কি দেখুন ভাই আপনার স্কিনটা ভীষণ শক্ত হয়ে গেছে, স্কিনের সামনে স্ক্লেরোসিস হয়ে গেছে, এই স্ক্লেরোসড চামড়ার মধ্যে দিয়ে আমি জেরেসারের মেশিন ঢোকাতে পারবো না, বা এর ভেতর দিয়ে আমি স্টেপলারের মেশিন ঢোকাতে পারবো না, এটা ইম্পসিবল, আপনাকে কনভেনশনাল টেকনিকেই যেতে হবে, আমি নর্মাল ছুরি কাঁচিতেই করব, তবে রেজাল্ট যেটা হবে সেটা একদম 90% ইকুয়াল টু আপনার এই সিলিকন সার্জারি মতো হবে। ডেফিনেটলি সিলিকন স্টেপলার সার্কামসিশনের সব থেকে বেশি ভালো কসমেটিক অ্যাপিয়ারেন্স হয়, এতে কোনো সন্দেহ নেই। কি যদি দৃষ্টিনন্দনের ব্যাপার দেখেন তাহলে সব থেকে ভালো কসমেটিক অ্যাপিয়ারেন্স সিলিকন সার্কামসিশনেই হয় বা স্টেপলার সার্কামসিশনেই হয়। কিন্তু কিছু কিছু রয়েছে যাদের স্ক্লেরোসিস হয়ে গেছে, যাদের পিনহোল মিয়েটাস রয়েছে, যাদের চামড়ার সামনের দিকটা সাদা এবং খসখসে হয়ে গেছে ব্যাঙের চামড়ার মতো, তাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমরা ভেতরে ওই সিলিকনের মেশিনটাকে ঢোকাতে পারি না, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেপলার টেকনিকে করা যায় না। অনেক সময়তে কি হয়, ধরুন পেশেন্টরা ত্রিপুরা থেকে এলেন বা আসাম থেকে এলেন, তিনি হয়তো ফটো পাঠিয়ে দিয়েছেন, আমি ফটো দেখা এবং হাতে ফিল করা, আপনি একটা জিনিসকে দেখবেন আমরা যখন ফিল করি চোখ বন্ধ করেও একটা জিনিস হাতের তাল মেতে দিলে পরে আমি বুঝতে পারি এটা শক্ত না নরম। তো ওই আমরা যখন ফটো দেখে অনেক সময় বোঝা যায় না যে চামড়াটা কতটা খারাপ। অনেক সময় আমি দেখেছি, আমি যখন পেশেন্টরা আসে তাদেরকে যখন বলি এক্সামিন করে, তিনি হয়তো ভাবনা বা ধারণা করে এসছেন আমাকে স্টেপলার সার্কামসিশন করা হবে বা জেরেসার সার্কামসিশন করা হবে, কিন্তু আমি চামড়াটা ফিল করে দেখে ইভেন আমার যারা সহযোগী রয়েছে তারাও তো যখন অয়েনমেন্ট মাখাচ্ছে বা অ্যানাস্থেসিয়া তুই বলে দেয় কি স্যার এই পেশেন্টের কিন্তু জেরেসার করা যাবে না, এই পেশেন্টের কিন্তু স্টেপলারে করা যাবে না, চামড়া খুব খারাপ। তখন আমি নিজে গিয়ে তাকে আরেকবার দেখি, ইভেন সার্জারিসমাতেও আমি করি, দেখি বটেই, তো দেখে তাকে বলে দিই ভাই দেখুন আপনার চামড়া, অনেক সময় তারা মন খারাপ করে কি স্যার আমি এত দূরে এলাম ভাবলাম স্টেপলারে করব, স্টিচলেস সার্কামসিশন হবে, কিন্তু আপনি এখন বলছেন এটা হবে না। আমি তাদের বোঝানোর চেষ্টা করি এবং আমি এটাও বলি দেখুন ভাই স্টিচলেস সার্কামসিশন বা জেরেসার সার্কামসিশন যেটা রয়েছে সেটা স্টিচ থাকছে না ঠিকই, সেখানে সিলিকনের রিং থাকে। আর দ্বিতীয়ত আপনার ক্ষেত্রে করা যাচ্ছে না, দেখুন স্টেপলার সার্কামসিশনের খরচ কনভেনশনাল সার্কামসিশনের থেকে বেশি হয়, যে বাজেট এই মুহূর্তে আমাদের রয়েছে বেশি হয়। তো আপনাকে বেশি খরচ দামেরটা করালেই তো আমি ব্যবসায়িক দিক থেকে যদি ভাবি আপনাকে তো আমি কম দামের খরচ অফার করছি, কিন্তু আমি আমার নিজের কথা না ভেবে আপনার কথা ভাবছি, আমার কথাটাও ভাবছি বটে, কারণ ধরুন আপনাকে আমি স্টেপলার দিয়ে সার্কামসিশন করলাম, আপনার এই স্টেপলার ঢুকছে না, চামড়াতে ইনজুরি হবে, এবং এই দেখেছি যাদের মোটা চামড়া থাকে তাদের ওই স্টেপলার খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আগেই খুলে যায়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি তো এক্সপিরিয়েন্স করেছি বিগত 5 বছরে। তো এই চামড়া যদি আগে খুলে যায় আপনি এখন শিলিগুড়িতে বাড়ি, আপনাকে আবার 5 দিন পরে দৌড়ে কলকাতাতে আসতে হবে। আমি জানি, কারণ আপনার ক্ষেত্রে তো আপনি একবার সার্কামসিশন করাচ্ছেন, কিন্তু আমি প্রতি মাসে 25 থেকে 30 জনের সার্কামসিশন করি, আমি জানি আপনার কি অসুবিধা হতে পারে। সেই জন্য ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিকভাবে গাইড করার। আপনি আমার কাছে ভরসা করে এসছেন, আপনাকে গাইড করাটাই হচ্ছে আমার কাজ। এবার আপনার ডিসিশন আপনি নেবেন। আমার মনে হচ্ছে আপনাকে সিলিকন বা জেরেসার বা স্টেপলার সার্কামসিশন না করে আপনার উচিত কনভেনশনাল মেথডে যাওয়া, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি 90%-এর বেশি আপনি কমন রেজাল্ট পাবেন। আমি দেখেছি আমার যারা পেশেন্টরা আসেন তারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার এই পরামর্শ তারা মেনে নেন এবং তারা বলেন স্যার আপনার যেটা বেস্ট মনে হচ্ছে আমার জন্য সব থেকে ভালো যেটা হবে সেটা করুন। তো আমি আমার পেশেন্টদের থেকে সবসময়তেই এই সাপোর্ট পেয়েছি। দেখুন আমি তো সার্জেন, আমি তো জিনিসটা করব, বা আপনি ধরুন
বাড়িতে একটা অনুষ্ঠান করছেন, একটা রান্নাবান্না, আপনার বাড়িতে কারো জন্মদিন রয়েছে বা কোনো একটা উৎসব আছে, আপনি রান্নার জন্য রাঁধুনিকে ডেকে নিয়ে এসছেন, তিনি এসছেন, তার সঙ্গে আরও লোকজন রয়েছে। তো আপনার যেমন নিজস্ব মতামত থাকে কি আমি এই আইটেম করব, রাঁধুনিও কিন্তু তার একটা মতামত দেখে, দেখুন এখন শীতের সময় এখন ফুলকপি পাওয়া যাবে, ফুলকপি দিয়ে একটা আইটেম করি, বা এখন বর্ষার সময় এখন এই সবজিটা পাওয়া যাবে, এটা কিন্তু ভালো ম্যাচ করবে। তো এই পারস্পরিক সমঝোতাটা, পারস্পরিক বোঝাপড়াটা থাকা দরকার সার্জেন এবং পেশেন্টের মধ্যে। আমি যখন একজন পেশেন্টকে অ্যাডভাইস করছি, আমি আমার খোলা মনে এবং আমার পেশেন্টের যাতে সুবিধে হয়, তার যাতে অসুবিধে না হয়, তার যাতে কোনো কমপ্লিকেশানস না হয়, সেই দিকটা সবসময় একজন ডাক্তারবাবু হিসেবে আমাদের উচিত একটা পেশেন্টকে প্রপারলি গাইড করা। সার্কামসিশন নিয়ে আমার অনেক ভিডিও আছে, আমার মনে হয় 100-র ওপরে ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন। স্টিচ সার্কামসিশন রয়েছে, ডিভিশন সার্কামসিশন রয়েছে, জেডেসাস সার্কামসিশন রয়েছে, ল্যাংহে সার্কামসিশন রয়েছে, সরি এই ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি ফাইমোসিসের, আমরা তো ফাইমোসিস নিয়ে কথা বললাম, এর সঙ্গে টাইট ফেনুলামের একটা ইস্যু থাকে, সেটা নিয়ে আজকে আর কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে। ফাইমোসিসের যদি কোনো সমস্যা থাকে, আমার ইউটিউব চ্যানেল থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন, সেখানে আপনারা আপনার পেনিসের চামড়াটা একটুখানি টেনে যে অসুবিধাটা হচ্ছে ফটোটা পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে আপনার কি সমস্যা রয়েছে, আপনাকে কোন টেকনিকে করলে ভালো হবে সেটা আমি দেখে বলে দিতে পারবো। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 3টে টেকনিক যেটা রয়েছে সেগুলো একটুখানি জাস্ট সামারাইজ করে দেবো আপনাদের বোঝার সুবিধের জন্য। সেটা হচ্ছে সার্কামসিশন হচ্ছে ফাইমোসিসের ট্রিটমেন্ট হচ্ছে সার্কামসিশন করা। এটার জন্য 3টে টেকনিক রয়েছে। একটা হচ্ছে কনভেনশনাল টেকনিক, যেখানে ছুরি বা কাঁচি দিয়ে কাটা হয়, এটাকে স্টিচ সার্কামসিশনও বলা হয়। আর একটা হচ্ছে স্টেপলার সার্কামসিশন, বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির স্টেপলার রয়েছে, তার মধ্যে সবথেকে খ্যাতিমান, যেরকম মোবাইলের মধ্যে সবথেকে দামি হচ্ছে আপনার আইফোন, তেমনি হচ্ছে জেডেসারটা সবথেকে বেশি নাম করেছে মার্কেটে। জেডেসার ছাড়াও আরও অনেক স্টেপলারের কোম্পানি রয়েছে। থার্ড এবং টেকনিক হচ্ছে লেজার টেকনিকে করা। এই 3টে টেকনিকের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে লেজার টেকনিক হচ্ছে সবথেকে খারাপ টেকনিক, যেখানে চামড়া পুড়িয়ে পুড়িয়ে কাটা হয়, ফলে চামড়াতে ঘা হয়ে যায়, এবড়ো খেবড়ো হয়ে যায়, অত্যন্ত খারাপ রেজাল্ট হয়। আর যাই করুন, কখনো লেজার টেকনিকে করবেন না। সেকেন্ড যে টেকনিক বলবো সেটা হচ্ছে স্টেপলার টেকনিক। স্টেপলার টেকনিকের মধ্যে দুটো জিনিস থাকে। কখনো কখনো স্টেপলারে শুধু সিলিকনের, শুধু স্টিলের পিন থাকে, পিনগুলো আটকে থাকতে পারে, 80% ক্ষেত্রে আটকে থাকে না, 20% ক্ষেত্রে আটকে থাকতে পারে। আর একটা টেকনিক হচ্ছে পিনের তলায় সিলিকনের রিং থাকে। সিলিকনের রিং থাকার ফলে যেটা অসুবিধা হতে পারে, সিলিকনের রিংয়ের তলায় ঘা হতে পারে, এবং সিলিকনের রিং কখনো কখনো চামড়া মোটা থাকলে আগে খুলে যেতে পারে, ফলে আবার ফেটে যায়, আবার সেলাই করতে হতে পারে। এটা হচ্ছে সিলিকন। আর থার্ড যে টেকনিক সেটা হচ্ছে কনভেনশনাল টেকনিক, যেখানে আমরা ছুরি বা কাঁচি দিয়ে কাটি এবং সেলফ অ্যাবজর্বিং সুতো দিয়ে আমরা চামড়াটাকে জুড়ে দিই। এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং হয়, আপনি পড়ে যায়। কখনো কখনো অনেক ডাক্তারবাবুরা রয়েছেন যারা সেলফ অ্যাবজর্বিং সুতো ইউজ করেন না, যেটা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ পরে কাটতে হতে পারে। 3টে টেকনিকের মধ্যে জেরেসার বা স্টেপলার সার্কামসিশন এবং কসমেটিক স্টিচ সার্কামসিশন দুটোই ভালো। দুটো টেকনিক আপনার জন্য কোনটা সুইটেবল হবে সেটা ডিপেন্ড করবে আপনার চামড়ার কোয়ালিটিটা কেমন। যদি চামড়া প্লায়েবল হয় তাহলে আপনাকে স্টেপলারে করলে পারে ভালো হবে। আর যদি চামড়া মোটা হয়, চামড়া শক্ত হয়, তাহলে কিন্তু স্টিচ টেকনিকে করতে হবে। আর যদি দামের দিক থেকে বলেন, স্টিচ টেকনিকের দাম সব থেকে কম। আর হচ্ছে এই স্টেপলার টেকনিকের ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির স্টেপলার ইউজ করবেন সেটার উপরে। জেডেসার কোম্পানির স্টেপলারের দাম সব থেকে বেশি। এবার আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে, আপনি আপনার চামড়াটাকে দেখিয়ে সমগ্রভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আর আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে সার্কামসিশনের সিরিজ নিয়ে আলোচনা করছি, সেখানে সার্কামসিশন করার পরে কিভাবে যত্ন নেবেন, কতদিন ওষুধ খাবেন, এবং কতদিন পরে শারীরিক প্রক্রিয়া বা আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ফেরা যাবে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।